জনশ্রুতি আছে ফকির মঙ্গল শাহ নামে এক আধ্যাত্মিক মুসলিম সাধক ভৈরব নদীর দক্ষিণ তীরে পুলিশ স্টেশনের কাছে তার আস্তানা তৈরি করেন। জানা যায় অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এই সাধক পুরুষ। কালক্রমে তার আস্তানা কেন্দ্র করে দোকানপাট বসতে থাকে। একসময় তা প্রসার লাভ করে হাটে রূপান্তরিত হয়। ফকিরের আস্তানা কেন্দ্র করে এই হাটটি পরবর্তীতে ফকিরহাট নাম ধারণ করে। এই উপজেলার উত্তরে খুলনা জেলার রূপসা এবং বাগেরহাটে মোল্লাহাট উপজেলা অবস্থিত। দক্ষিণে রামপাল উপজেলার অবস্থান, পূর্বে বাগেরহাট সদর এবং চিতলমারী উপজেলা, আর পশ্চিমে খুলনা জেলার বটিয়াঘাটা এবং রূপসা উপজেলা অবস্থিত। মুজিব শতবর্ষে দেশের বয়োবৃদ্ধ এবং প্রবীণ অসহায় ব্যক্তিও জীবনের শেষ প্রান্তে এসে স্বাদ পেয়েছেন পূর্ণতার। এক জীবনের পরিশ্রম এবং উপার্জনে একখণ্ড জমি কেনার সামর্থ্য হয়নি, কিংবা পুরনো চালাঘর ফেলে দিয়ে গড়ে তোলা সাধ্য হয়নি পাকা বাড়ি। স্বপ্নগুলো শুধু পুষে রেখেছেন যত্নে, অথচ অবহেলায় যা প্রায় ধ্বংসপ্রাপ্ত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিতার অসমাপ্ত স্বপ্ন পূরণের মতোই পূর্ণতা দিয়েছেন এক মানবিক উদ্যোগে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে চলেছেন। এবং সেই উদ্যোগগুলোর মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে আশ্রয়ন 2 প্রকল্প। এই প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাতেই ইতিমধ্যে 690টি পরিবারকে পুনর্বাসিত করার মাধ্যমে এই উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এবং ভূমিহীন মুক্ত ঘোষণা করার পরবর্তীতেও আরও বিভিন্ন ধরনের কার্যক্রম চলমান আছে। যেমন সরকারি বিভিন্ন দপ্তরের প্রশিক্ষণের মাধ্যমে এখানে যারা 690টি পরিবার পুনর্বাসিত হয়েছেন তাদের প্রত্যেকেই প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে এবং এর মাধ্যমে তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হচ্ছে। পূর্বে যাদেরকে অভিহিত করা হতো ছিন্নমূল পরিবার হিসেবে, তারা কিন্তু এখন আত্মমর্যাদার সাথে নিজেদের পরিচয় দিতে শিখছে। এবং এর ফলে আগামী প্রজন্মে আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, আশা করা যায় তারা স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং এই স্মার্ট নাগরিক গড়ে ওঠার মাধ্যমে আমরা যে স্মার্ট বাংলাদেশের কথা বলছি সেটা সফল বাস্তবায়ন হবে। এবং একই সাথে এরকম একটি মহতী উদ্যোগের সাথে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যে আমি জড়িত ছিলাম, এর জন্য নিজেকে গর্ববোধ অনুভব করছি। এই জনপদের অনেক ভাসমান মানুষের আশ্রয় মিলেছে এই উপজেলার বেতাগা ইউনিয়নের চাকলি গ্রামে, যারা ফিরে আসতে শুরু করেছেন সমাজের মূল স্রোতধারায়। রৌফ আলীর বাবার ছোট্ট একটা বসতভিটা থাকায় মাথা গোজার ঠাঁই নিয়ে কখনো চিন্তা করতে হয়নি, কিন্তু আর্থিক সংকটে নাস্তানাবুদ হতে হয়েছে এই পরিবারটিকে, যার কারণে লেখাপড়া করা সম্ভব হয়ে ওঠেনি রৌফ আলীর। বয়স মাত্র যখন 12 বছর তখন তার বাবা মারা যান। এরপর পুরো পরিবারটি থমকে যায়। একসময় বাবার রেখে যাওয়া সম্পত্তিটুকু বাধ্য হয়ে বিক্রি করে দিয়ে ভাসমান জীবনযাপন আরম্ভ করেন। অন্য মানুষের বাড়িতে থাকা খাওয়ার বিনিময়ে কাজ করতে থাকেন। বড় হয়ে দিনমজুরের কাজ শুরু করেন তিনি। নিজস্ব ঠিকানা না থাকায় এখানে সেখানে বসবাস করেছেন। সমাজে মানুষ হিসেবে মর্যাদা পাননি কখনো, কিন্তু প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে সেই মর্যাদা ফিরে পেয়েছেন রৌফ দম্পতি। আমাকে কোনো জায়গা জমি ছিল না, কার জমিতে থাকতাম। বাবা মারা গেল, এর ভিতর মারা যাওয়ার পরে সংসার গায়ে এসে গেল। তারপরে এইভাবে আর কি দিন কাটাইছি। খারাপ কথা কইছে কতজনে, তোর বাপের কিছু নেই, থাইস রাস্তার পাশে, খাইস পরে বাড়ি কাজ করে, এইভাবে যখন জীবন কাটাইছি। নারকেল সুপারি ফালতাম পরের বাড়ি, ওই তাই যা পাতাম নিয়ে আটে বিক্রি করতাম, করে চাল ডাল কিনে আনতাম। এর ভিতর আমি বিয়েও করেছি। আমার 3টে সন্তান, 2টে ছেলে 1টা মেয়ে। মেয়েটাও বিয়ে দিয়েছে, ছেলে 2টোও বিয়ে দিয়েছে। কুড়ে ঘরে একটু গোলভাতা দিয়ে বাঁধতে থাকতাম, খার জমিতে গোলভাতার ঘরে পানি ফটো ভিজে যেতাম। সময় খাতি পারিনি, রাঁধতেও পারিনি। আমরা একটা ঘর পাইছি, 2 শতক জায়গা আছে,
পিছনে একটু কৃষিখন্দ করি, তরকারি পাতি হয়তো কিনা লাগে না। এই ঘর আমাকে প্রধানমন্ত্রী দিচ্ছে, শেখ হাসিনা। এই ঘরটা আমার বাবাও দিতে পারতো না, কারণ তাকে সে সমর্থন নেই, দেবে কি রে। তাকে আমি ধন্যবাদ জানাই। আমাকে এই ঘর দিয়াতে আমরা খুব একটু সুখী আছি, নিরাপত্তা থাকতে পারতেছি। আগে তো রাত্রি নিরাপত্তায় থাকতে পারতাম না, সে আমাকে সব কিছু করে দিছে। এখন আমরা সেইভাবে কাটাচ্ছি, আমরা তার দোয়া করি। অসাম্প্রদায়িক বাংলাদেশের একখণ্ড প্রতিচ্ছবি হয়ে উঠেছে দেশ জুড়ে গড়ে তোলা প্রতিটি আশ্রয়ন প্রকল্প। প্রান্তিক শ্রেণীপেশার মানুষের মিলন মেলায় গোটা আবাসস্থলই যেন একটি পরিবার, যেখান থেকে নতুন এক প্রজন্ম বেড়ে উঠছে আত্মপরিচয় নিয়ে। রেহানার বাবা পেশায় দিনমজুর হওয়ায় তার প্রতিদিনের উপার্জনের উপর নির্ভর করতে হতো পরিবারের প্রত্যেকটি সদস্যর। কোনো কারণে একদিন উপার্জন বন্ধ থাকলে সেদিন উপোস থাকতে হতো পুরো পরিবারটিকে। এভাবেই কাটতে থাকে দিন। রেহানার বিয়ে হয় ওই অঞ্চলের এক দিনমজুরের সঙ্গে। সেও ছিল অর্থনৈতিকভাবে দুর্বল, তাই বাবার জায়গার উপর ঘর তুলে বসবাস করতেন তারা। 25 বছর আগে পারিবারিক কোন্দলের কারণে বাবার জমিটুকু ছেড়ে দিতে হয়। এরপর সরকারি খাস জমিতে ঘর তুলে বসবাস করতে থাকেন। এভাবে সময় কাটতে থাকে, কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অবশেষে সরকার প্রধানের জমিসহ ঘর উপহার পেয়ে জীবন নতুনভাবে উপভোগ করছেন একসময় ভাসমান জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়া এই দম্পতি। আমরা 5টা ভাই বোন। আব্বার বাড়ি আমার বিয়ে দিয়ে রাহিল, বরিশালে ছেলে, তার কিছু ছিল না। স্বামী দিন মজুরি কাজ করতো, আমিও কিছু করতাম, জেনে যেটা পাতাম সেভাবে করতাম। বাপের বাড়িতে চলে আসছি এই জায়গায় 25 বছর আইসে একটু ওই গোলপাতার ঘর বেঁধে ছিলাম। ঝড় বৃষ্টি হলে এই জায়গাতে চলে যেতাম। ওই স্কুলে ওই যে সাইক্লোন আছে দোতলা, ওই জায়গায় চলে যেতাম। সেইভাবেতে বসত করেছি। হয় এই মেলা কষ্ট করেছি সেই সময়। 3 বেলা না খাতে পারলে 2 বেলা খাইছি। আল্লাহ যা জুটোইছে সেইভাবেতে খাইছি। স্বামী মারা যাওয়ার পরও ওইভাবেতেই কাজকর্ম করে খাতিছি আর কি। ওই রাস্তায় কাজ করতেছি, গ্রাম ঘাটে ওই বুই খামারে কাজকর্ম হলে তাই খাতিছি। এই ঘর দিছে আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপকার হয়েছে যে একটু মাথাটা গুজে দাঁড়াতে পারতেছি ভালো, মানে রাত্রি আর কোনো ভয় থাকতেছে না। ঝড় বৃষ্টি আসলে আর বীজ দিতেছে না। এই জায়গায় এসে গাছপালা লাগাইছি, গাছপালা হয়েছে, আল্লাহ দিলি 2-5টা ফল হয়েছে। গত বছরে বেগুন গাছ লাগাইলাম, ডাটা লাগাইলাম, এলার মতে হয়েছে। তাও কিছু বেচিছি, নিজে খাইছি, যেটুক পাইছি 2 শতক জায়গা পাইছি, একটা ঘর পাইছি। এ তো করার সমর্থন ছিল না। সে যদি আমাকে সাথে সহযোগিতা না করতো, আমাকে যদি সহযোগিতা করে এই ঘর দরজা না দিত, তাহলে তার আমরা পাতাম না। হ্যাঁ, আল্লাহর রহমতে দোয়া করি, আল্লাহ যেন দোয়া করি যেন আল্লাহ তারে ভালো রাখুক, সুস্থ রাখুক। বিনামূল্যে জমিসহ ঘরের মালিকানায় এবার সঞ্চয়ের খাতা খুলতে শুরু করেছে অসহায় পরিবারগুলো। সংসারে সচ্ছলতায় বাড়তি রোজগারের মানসিক শক্তি জুগিয়েছে স্থায়ী ঠিকানা। হোসনে আরার বাবা পেশায় ছিলেন মুদি দোকানদার। পুঁজি অল্প, তাই উপার্জনও ছিল বেশ কম। এর মধ্য দিয়েও 7ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন হোসনে আরা। সে সময় বাল্যবিবাহের শিকার হন এই নারী। বিয়ের পর প্রথমে শ্বশুর বাড়িতে ওঠেন। তার স্বামী ছিলেন কৃষিজীবী। বাড়তি উপার্জনের জন্য মাঝে মধ্যে ভ্যান চালাতেন। শ্বশুরবাড়িতে থাকা খাওয়ার সমস্যা হওয়ায় অন্যত্র ঘর ভাড়া করে বসবাস করতে থাকেন। এখন তাদের 2টি সন্তান সঙ্গে নিশ্চিত হয়েছে স্থায়ী ঠিকানা, যা সম্ভব হয়েছে আশ্রয়নের উদ্যোগে। বাপের বাড়ি থাকেছি যখন ছোট, তখন বাপ বিয়ে করছিল। মা নানা বাড়ি এসে আমাদের 2টো বোন ছিলাম, মানুষ করেছে। বড় হয়েছে, আমি ক্লাস 7-তে 8-এ উঠেছি, আমার বিয়ে হয়ে গেছে। আর ছোটো বোনটারে পড়াশোনা করাইয়ে মাস্টার পাস করাইছে। তারপর আমরা শ্বশুর এনে ভাড়া থাকতাম, জায়গা ছিল না। শ্বশুরবাড়ি অল্প কিছু জায়গা জমেছিল, কয় ভাই মিলে থাকতে পারতো না। এক জায়গায় থাকলে একটু সমস্যা।
আমার স্বামী হচ্ছে কৃষক, ভ্যান চালায়, মাঝে সাঝে ভাড়া দিয়ে থাকতে গেলে মাসে মাসে ভাড়া দিতে হতো, কারেন্ট বিল দিতে হতো। এখন আর সেই কষ্ট নেই, যতক একটা ঘর পাইছে, শেখ হাসিনা ঘর দিছে, মাথা গোজার ঠাই দিছে। যখন শাকসবজি লাগাচ্ছি নিজের মতো স্বাধীনতা করে খাচ্ছি, ভাড়া দিতে হচ্ছে না। উপকার করেছে না, আমাদের উপকার না করলেও না এই কষ্ট করে ভাড়া দিয়ে থাকতে হতো না। দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, ছেলেরা পড়াশোনা করতেছে, পরিকল্পনা ছেলে মেয়ে মানুষ করবো। আমরা কি কষ্ট পাইছি, বাপে বেলাইতে চলে গেছে, তাহলে আমাদের ছেলে মেয়ে সেই কষ্টে মানুষ করার আশা তো নেই। আমরা তো চাই আমার কাছে আমার ছেলে মেয়ে আনন্দের সাথে মানুষ হোক। দোয়া করি সবসময় জন্যই যেন সে ভালো থাকে, সুস্থ থাকে। বিলাসিতা নয়, বিত্ত বৈভব কিংবা অঢেল সম্পদও নয়, খেটে খাওয়া প্রান্তিক শ্রেণীর মানুষ চায় দুবেলা দুমুঠো খাবার এবং দিন শেষে মাথা গোঁজার নিরাপদ ঠাঁই। বহু বছরের অবহেলিত এই জনগোষ্ঠী এবার সেই প্রাপ্তিতে ফিরতে শুরু করেছে নাগরিক সুবিধায়, দিন বদলের অগ্রযাত্রায়। কৃষক পরিবারে জন্ম অসহায় মাবিয়া বেগমের। তার বাবার আয় কম থাকায় তাদের 4 ভাই বোনের ভরণ পোষণ দেওয়াটা কঠিন ছিল। বড় আশা নিয়ে মাবিয়ার বাবা তাকে স্কুলে ভর্তি করিয়েছিলেন, কিন্তু অর্থনৈতিক সংকট সহ পারিপার্শ্বিক কারণে 2য় শ্রেণীর বেশি পড়া হয়নি তার। বেশ কয়েক বছর পর বিয়ে হয়ে যায়। স্বামীর বসতভিটা না থাকায় মামা শ্বশুরের বাড়ির জায়গায় ছোট্ট একটা কুটির বানিয়ে থাকতেন তারা। এভাবেই অভাব অনটনের মধ্য দিয়ে পার করেছেন বছরের পর বছর। 3 সন্তানের মা হলেও অর্থাভাবে তাদেরকেও পড়ালেখা করাতে পারেননি। তাদের সেই কষ্টের দিন শেষ হয়েছে আশ্রয়নের মহান উদ্যোগে। আমরা 4 ভাই বোন, বাপের ইনকাম ততটা ছিল না, কিন্তু আমরা লেখাপড়াও বেশি করতে পারিনি। আমরা ক্লাস 2 পর্যন্ত পড়েছি, আর তারপরে আমরা নিজেরাই উহার বিড়ি বানতাম, এগুলো করতাম, তাই করে আমাকে সংসার চলতো। বাপের সামান্য একটু জায়গা ছিল, সেই জায়গায় আগে আমরা ছিলাম। তারপরে আমি বড় হওয়ার পরে তো আমার বিয়ে হয়েছে, স্বামীরও জায়গা জমি নেই, উনি মামু বাড়ি মানুষ হয়েছে, সেই জায়গাটা কোনো রকম একটা ঘর ছিল, সেই জায়গায় আমরা থাকতাম। 3টে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ একার ইনকামে হয় না। পরের জায়গায় থাকতে গেলে তো সমস্যা হবেই। হাঁস মুরগি ফালতি পারতাম না, গরু ছাগল ফালতি পারতাম না, সমস্যা হয় না। শেখ হাসিনা ঘর দিছে, 2 শতক জমি দিছে, আমরা ভালো আছি, কৃষিগন্ধ করতে পারতেছি, গরু ছাগল পুষ্টি পারতেছি, খাতি পারতেছি। আগে তোমাকে কিছু ছিল না। শেখ হাসিনার জন্য আমরা সবসময় দোয়া করি, সে ভালো থাকুক, সুস্থ থাকুক। মুজিব শতবর্ষে দেশের বয়োবৃদ্ধ ও প্রবীণ অসহায় ব্যক্তিও জীবনের শেষ প্রান্তে এসে স্বাদ পেয়েছেন পূর্ণতার। এক জীবনের পরিশ্রম এবং উপার্জনে একখণ্ড জমি কেনার সামর্থ্য তাদের হয়নি, কিংবা পুরনো চালাঘর ফেলে দিয়ে গড়ে তোলা সম্ভব হয়নি পাকা বাড়ি। কিন্তু এখন সেই স্বপ্নগুলো তাদের আর অধরা নয়। স্বপ্নগুলো শুধু পুষে রেখেছিলেন তখন যত্নে, অবহেলায়, যা প্রায় ধ্বংসপ্রাপ্তই হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিতার অসমাপ্ত স্বপ্ন পূরণের মতোই পূর্ণতা দিয়েছেন এক মানবিক উদ্যোগে। মাত্র 6 বছর বয়সে আলিয়া বেগম তার বাবা হারান। তার আরও 2টি বোন ছিল, এর মধ্যে তিনিই সবার বড়। তাদের বাবা সুন্দরবনে কাঠ কাটতেন। সীমিত আয় হওয়ায় তিনি কোনো সঞ্চয় রেখে যেতে পারেননি। একে চরম সংকটে দিন কাটছিল, তার মধ্যে মা আরেকটি বিয়ে করে তাদের রেখে অন্যত্র চলে যান। তখন অনিশ্চিত হয়ে পড়ে তাদের জীবন। এরপর দাদাবাড়িতে বড় হন তারা। ছোটবেলা থেকেই মানুষের বাড়িতে কাজ করে তার অন্য 2 বোনকে দেখভাল করতেন। একসময় ওই অঞ্চলের এক অসহায় দিনমজুরের সঙ্গে বিয়ে হয় তার, এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কন্যা সন্তানের জননী হন তিনি। যখন তার কন্যার বয়স 7, তখন তার স্বামী আরেকটি বিয়ে করে অন্যত্র সংসার শুরু করে। এরপর শুরু হয় তার লম্বা আরেকটি সংগ্রামী জীবনের গল্প। বিড়ি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালাতেন তিনি। তবে সম্প্রতি প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর নিশ্চিত করেছে তার নিরাপদ জীবন। বাপের বাড়ি কেউ নেই, বাপ মা কেউ নেই, 3টি বোন আছে। মাইজি বোনের মানুষ করে আমি বিয়ে শাদী দিছি।
বোনের ছেলেটার বয়স যে সময় 5 বছর, সেই সময় আমার বিয়ে হয়েছে, বিয়ে করেছি। মানে গিয়েছিলাম সতীনীর ঘরে, বুঝছেন, বাবা মা না থাকলে যাওয়া হয়। এবার আমার ওই বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটা নিতে দেবে না, আমি নিছি। এখন করলো কি যে বাচ্চা নিছো, তোমার আমি আর খাতি ভর্তি দেবো না। সেইভাবে আমি বাচ্চার বয়স 7 বছর পরে নিয়ে চলে আইছি। আইসে বোনের বাড়িতে ওই মানুষ করে বিয়ে শাদি দিছি। সে মংলায় থাকে, মংলায় বাড়ি করেছে আর কি, জায়গা কিনে। সেই সময় আমি এখন একা হয়ে গেছি। এখন আমি বোনের বাড়ি আর কতকাল থাকবো। চেয়ারম্যানের কাছে একটা দরখাস্ত দিছি, দেওয়ার পরে আমার ঘরটা প্রধানমন্ত্রী দিছে। এখন আর কেউর ঝগড়া শোনা লাগে না, কারোর কোনো কথা শোনা লাগে না। আমার বাড়ির মতন আমি, আমার মনে করেন বাবু আমার 1 শতক জায়গা দিতে পারিনি, প্রধানমন্ত্রী আমার 2 শতক জায়গা দিছে, একটা ঘর দিছে। এতে আমি খুব সুখী, তারাও ধন্যবাদ। কত সরকার আইছে, সে আমাকে একটা ঘরও দিনি। এই সরকার আমাকে ঘর দিছে, আমরা ভালো আছি, তার জন্যই দোয়া করি সবসময়। তৃণমূলে অসহায়ের না বলা কথার অভিব্যক্তি প্রকাশ পায় মুখে, যে ম্লান মুখে হাসি ফোটাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত আয়োজন। দরিদ্র কৃষকের ঘরে জন্ম ফাতেমা বেগমের। ছোটবেলা থেকে অনেক অমানসিক কষ্টের মধ্য দিয়ে বেড়ে উঠতে হয়েছে তাকে। বাবার সামান্য ভিটে বাড়ি থাকলেও আর্থিক অবস্থা ছিল শোচনীয়, যার কারণে 7ম শ্রেণীর পর আর পড়ালেখাটুকুও করা সম্ভব হয়নি। উল্টো বাবা মায়ের সঙ্গে কৃষিকাজ করতে মাঠে চলে যেতেন, ফিরতেন সেই সাঁঝ বেলায়। তার বিয়েও হয়েছিল আরেক দিনমজুরের সঙ্গে, এবং এরপরই উন্নত জীবনের আশায় চলে যান রাজধানীতে। সেখানে বাসাবাড়িতে কাজ করতেন আর থাকতেন মিরপুর 10 নম্বর বস্তিতে। সব মিলিয়ে সেখানেও ভাগ্যের পরিবর্তন হয়নি এই অসহায় নারী ও তার পরিবারের সদস্যদের। আমরা 4 ভাই বোন। আমি বোনের ভিতর ছোট। আমাদের জায়গা জমি ছিল না, অল্প ছিল। বাপের সাথে আমরা দিনমজুরি কাজ করতাম মাঠে ঘাটে। তারপর 7 পর্যন্ত লেখাপড়া করেছি, বেশি করতে পারিনি, বাপ মা পারে না করাতে। তারপরে 20-22 বছর পরে আমার বিয়ে হয়। তারপরে ঢাকায় চলে গেছিলাম স্বামীর সাথে। স্বামী রিক্সা চালাতো আর আমি সে বাসা বাড়িতে কাজ করতাম। সে জায়গায় থাইকে কিছুই গোছাতে পারিনি। তারপরে বাচ্চা কাচ্চা হয়, ঢাকায় থেকে চলে আসি। আর সে আপনার সে ঘাসের জমিতে থাকে। এই ঝড় বৃষ্টি আসলে ভয় করতো। এই গোলপাটটা মনে হয় যে এখনই হয়তো উড়ে যাবে, ভাঙ্গে আমাদের গার পরে পড়বে। তারপরে আমরা আশ্রয় নিতাম, ওই জায়গায় আছে সাইক্লোন আছে স্কুল, ওই জায়গায় যে আশ্রয় নিতাম ঝড় বৃষ্টি হলে। বাপের ছিল ভালো না, স্বামীর ভালো হইলাম না, তাহলে আশা কীভাবে করবো? এখন উপর আল্লাহ যদি কোনোদিন ভাগ্যে করে, এখন তো ভাগ্যে দেখতেছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী খুব সুন্দর ঘর দিয়েছেন। এই অঞ্চলের বদলে যাওয়া অর্থনীতির অংশীদার প্রতিটি ঘুরে দাঁড়ানো পরিবার। ব্যর্থতার গ্লানি মুছে নতুন দিনের প্রত্যাশায় যারা 1 পা 2 পা করে হাঁটতে শিখেছে, স্বপ্নগুলো বাঁচিয়ে রেখে যারা বাংলাদেশের আনুগত্য স্বীকার করেছে, তারাই তো সুনাগরিক, উন্নয়নের অংশীদার। আগামী পর্বে আপনারা দেখবেন কচুয়া এবং শরণখোলা উপজেলার বদলে যাওয়া মানুষদের কথা। বাবার নিজস্ব তেমন সম্পত্তি নাই। একটা ঘরের ভিতরে আমরা 2 ফ্যামিলি থাকি। আমার বাবা মারা যাওয়ার পরে বাইরে সংসারের হাল ধরে। বিয়ের পর স্বামীর সাথে আমি ঢাকায় যেয়ে গার্মেন্টসে কাজ করছি, কিন্তু সংসারটা বাঁচেনি, আমি মা হইতে পারিনি, তাই ফিরে আসি বাবার বাড়িতে। মাননীয় শেখ হাসিনার মাধ্যমে একখান ঘর পাইছি আমি উপহার হিসেবে, যাতে আমি জীবনে যে কয়টা দিন আছি যেভাবে আছি ভালো থাকি।